আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ১৭৯তম ফেসবুক লাইভে। আজকের ফেসবুক লাইভে ক্রনিক রোগের ঔষধ নির্বাচন বিষয়ক ১১তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। নিজেরা শিখি এবং আমরা যা জানি তা শেখানোর জন্য চেষ্টা করি এবং আজ অবধি আমরা নিজেরা যা জানি তা আপনাদের শেখানোর জন্য চেষ্টা করি এবং আপনাদের কাছ থেকে আমরা নিজেরাও সমৃদ্ধ হই এবং জানার জন্য চেষ্টা করি। শিখি এবং শিখাই, এই মূল মন্ত্র নিয়ে আজকেও আমাদের এই ফেসবুক লাইভে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ রোজুল ইসলাম ভূঁইয়া স্যার উপস্থিত আছেন। তিনি যাহা জানেন তিনি আমাদেরকে উপহার দিবেন এবং আপনারা আপনাদের বিভিন্ন মন্তব্য দ্বারা আপনাদের সমৃদ্ধ জ্ঞান আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। সেই সকল জ্ঞানের আলোকে আমাদের শ্রদ্ধেয় স্যার পরবর্তীতে সেই আলোচনার যে মূল্যায়ন সেটা করবেন এবং সর্বশেষে আজকের এই ফেসবুক লাইভে যে সকল ঔষধ নিয়ে আলোচনা হবে সেই সকল ওষুধের মূল লক্ষণগুলো সম্বন্ধেও আমরা নিশ্চয়ই সংক্ষিপ্ত আলোচনা করব। আর আমি কথা বাড়াচ্ছি না, আমি ফেসবুক লাইভের সকল বন্ধুদেরকে বিনীত অনুরোধ জানাবো যে আজকের এই ফেসবুক লাইভটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিন এবং আপনাদের সকল বন্ধুদেরকে আমাদের সাথে সংযুক্ত করে দিন। জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কখন কার কাছ থেকে কোন গুরুত্বপূর্ণ বিষয়টা জানবো, যে বিষয়টি আমাদের চিকিৎসা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটু একটু করে শিখতে শিখতে একদিন নিজেদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে এবং রোগ আরোগ্যের ক্ষেত্রে নিজেদের দক্ষতা দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসা যেমন সমৃদ্ধ হবে, নিজেদের সমৃদ্ধিও অর্জন করবেন। সুতরাং আপনারা এই সময়টুকুকে অবশ্যই মূল্যায়ন করবেন এবং খাতা কলম নিয়ে বসে যাবেন যে স্যার যখন কোনো একটি টপিক্সের আলোচনা করবেন সেই বিষয়গুলোর মূল বিষয়গুলো একটি ওষুধের যে চিত্রটি তুলে ধরবেন, একটি রোগীর যে চিত্রটি তুলে ধরবেন সেটা নোট করে নেবেন এবং সেই প্রেক্ষিতে যে ওষুধটি আসে সাথে সাথে আপনারা স্যারে যখন বলতে বলবেন তখন লিখে দিবেন। সেই প্রত্যাশা রেখেই আমি লাইভে চলে যাচ্ছি। আমি স্যারকে আহ্বান জানাচ্ছি, স্যার আপনি আজকের 11তম পর্বে ক্রনিক রোগের ঔষধ নির্বাচনের বিষয়ে স্যার আপনি আলোচনা শুরু করবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের নবনিযুক্ত সম্মানিত সভাপতি সাহেব, যিনি বিগত 4 বছর একটানা আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গতকালকে ওনাকে আমরা আবার নতুনভাবে আগামী 2 বছরের জন্য ওনাকে সভাপতি নির্বাচন করেছি এবং ডাক্তার লাবণী আমিনকে নতুনভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করেছি। আমি বিগত সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কৃতকর্ম অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত ভালো ছিল। আগামী দিনে গতকালকে যারা নতুনভাবে আবার সভাপতি সেক্রেটারি হয়েছেন, একটা কমিটির মূল চালিকা শক্তি সভাপতি সেক্রেটারি, আশা করি তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই কমিটির কার্যক্রম চালিয়ে নিয়ে যাবেন। তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি, আপনারা জানেন যে ক্রনিক রোগী চিকিৎসার 11তম পর্ব। এখানে রোগ এবং রোগী দুইটা বিষয়ে আমরা আলোকপাত করব। আজকে এই অনুষ্ঠান আপনারা যারা দেখতেছেন, আমার প্রাণপ্রিয় চিকিৎসক বৃন্দ, আমার ছাত্রছাত্রী বৃন্দ, দেশে বিদেশে যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরই চেষ্টা করি আপনাদের সাথে কিছু জ্ঞান বিনিময় করতে।
আমি জানি আমার সামনে আপনারা যারা বসে আছেন তারা আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী। যা হোক, দুইজনের জ্ঞানের পরিধি আলোচনার মাধ্যমে আমরা একটা ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেস আমরা উপস্থাপন করব, কমপ্লিকেটেড ডিজিজ উপস্থাপন করব এবং তার ওষুধ নির্বাচন আমরা করব। গতকালকে আমাদের এই প্রোগ্রামে মধ্যে কেউ কেউ আপনারা মন্তব্য করেছেন, স্যার ক্রনিক কেস টেকিং নিয়ে আলোচনার জন্য আমাকে অনুরোধ জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আমরা বিগত দিনে রোগীলিপি প্রণয়ন নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরও আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরও যদি আপনারা খেয়াল করেন, আমরা প্রত্যেকটা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা রোগী লিপিটাকে আমরা প্রাধান্য দেই এবং রোগী লিপি প্রায় 80% রোগী লিপি প্রণয়নের মাধ্যমেই আমরা একটা ওষুধ নির্বাচন করে থাকি। তা আজকেও আপনারা যদি মনোযোগ সহকারে আমার লেকচার, আমার আলোচনা যদি শুনেন, তাহলে দেখবেন যে 80% রোগী লিপি চলে আসছে, রোগী লিপি প্রণয়ন হয়ে গিয়েছে। আজকে আমরা প্রথমেই যেই ওষুধটা নিয়ে আলোচনা করব এবং এই ওষুধ কোন কোন রোগের উপরে কি কি লক্ষণরাজির উপরে এই ওষুধটা কাজ করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার মেইন থিমটা হলো ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেস। ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেসের ওষুধ নির্বাচন, ইটস এ টাফ জব। এটা অত্যন্ত কঠিন কাজ, তবুও আমি চেষ্টা করি। আমি আজকে প্রথম যে ওষুধটা নিয়ে আলোচনা করব, এই ওষুধটা আপনাদের সামনে থ্রো করে দিতে যাচ্ছি। আমি টোটাল ওষুধের একটা ইনের নার্সাল চিত্র আপনাদের সামনে তুলে ধরব, আপনারা ওষুধ নির্বাচন করবেন। এবার আসেন, আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটা হানেম্যান হিমসেলফ তিনি এই ওষুধটা প্রুভ করেছেন। আর এই যে ওষুধটা আলোচনা করব, এই ওষুধটা সাধারণত 70% এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, 30% মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পুরুষ রোগী 70, মহিলা রোগী 30% এর উপরে ব্যবহৃত হয়। আপনার সামনে আপনার চেম্বারে এই রোগী, এই ওষুধের রোগী যখন আসবে, আপনার ডিউটিটা কি, আপনার কাজটা কি? রোগী যখন আপনার চেম্বারে ঢুকবে, তার আদ্যপান্ত মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ রূপে আপনি অবলোকন করবেন। আপনি দেখবেন রোগীর চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা সবকিছুকেই আপনি দেখবেন, আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। দেখলেই দেখবেন কিছু কিছু ওষুধের চিত্র আপনার মাঝে চলে আসছে। আজকের এই রোগীটা যখনই আপনার সামনে আসলো, আপনি দেখলেন মাঝ বয়সের একজন রোগী, মধ্য বয়সের, তার মানে 40 ঊর্ধ্ব একজন রোগী আপনার সামনে আসছে। 1 নম্বর। 2 নম্বর, আপনি দেখলেন যে রোগীটা, আলোচনার পরে আমরা বুঝলাম রোগীটা টিউবারকুলারাইসিস, তার মানে কম্বিনেশন অফ মিক্সড মায়োজম। এটার মধ্যে সোরা আছে, সিফিলিস আছে, সাইকোসিস আছে। এই মিক্সড মায়োজমের কম্বিনেশনেই ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেসগুলি সৃষ্টি হয়। এখন আপনি এই মধ্য বয়সের রোগী দেখলেন, তাকে আপনি কি করলেন? জিজ্ঞাসা করলেন, বাবা আপনার বয়স কত? সে হয়তো আপনাকে বলবে, স্যার আমার বয়স 40। আর কি দেখলেন? আর দেখলেন রোগীটা লিন এন্ড থিন, দুর্বল। আপনি কথা বলার আগেই বুঝছেন রোগীটা দুর্বল। এই যে 40 ঊর্ধ্ব বয়স বললো, আপনার কাছে মনে হয় এই রোগীর বয়স 60 বছর। তার মানে আপনার আউটলুকিং এ দেখে ফেললেন বয়সের তুলনায় অধিক বয়স্ক। এই আপনি দেখলেন।
আচ্ছা, তারপরে আমরা আমাদের অ্যাপোরিজম নম্বর 183 থেকে 2104 অনুসারে আমরা তার কেস টেকিং করে যাচ্ছি। আমি সকল কিছু আপনাদের কাছে শেয়ার করব না, শুধু এই ওষুধটার সাথে রোগীর কি কি রোগ যন্ত্রণার কি সম্পৃক্ততা, ওই সম্পৃক্ততার প্রেক্ষাপটে এই ওষুধ আমি দেব। এখন উনি আগেই আমি বলেছি উনি লিনেন থিন, উনি দুর্বল প্রকৃতির, অত্যন্ত আস্তে ধীর স্থির ভাবে তিনি কথা বলেন। এখন আপনি প্রশ্ন করলেন, বাবা আপনার কি কষ্ট? ডাক্তার, আমার কষ্টের কোনো অভাব নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত সকল জায়গায় আমার কষ্ট, আমার সকল অঙ্গে ব্যথা, সকল অঙ্গ আমার ক্ষত বিক্ষত। আমি কয়টা সমস্যার কথা বলবো? ডাক্তার আমাকে একটু বাঁচান। এত চিকিৎসা করলাম, কোনো চিকিৎসাই আমার কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে এইবার আপনি আস্তে আস্তে বলেন, আমি শুনবো। প্রথমে হয়তো সে বলবে আমার প্রচন্ড মাথা ব্যথা, আজকে 5 বছর যাবৎ প্রচন্ড মাথা ব্যথা। আপনি নোট ডাউন করলেন, করে বাই দিস টাইম আপনি আরো অনেক কথাবার্তা জিজ্ঞাসা করে আপনি কজেশনটা বের করবেন। হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট? আপনি কি মাথায় কোনো আঘাত পেয়েছেন? না, কোনো আঘাত পাই নাই। আপনার মধ্যে কোনো মানসিক কষ্ট আছে? না, আমার কোনো মানসিক কষ্ট নাই। আচ্ছা, আপনি কি করেন? তো আমি বড় সংসার নিয়ে আমি বড় কষ্টে আছি। কি কষ্ট? এই সংসারের সকল বোঝা আমাকে টানতে হয়। আমার সংসারের ছেলে মেয়ে বেশি, তাই আমার কাজকর্মগুলি সব আমাকে করতে হয়। তাই নাকি? আপনি নিজেই করেন। সকালে আমি বাইরেই, সন্ধ্যার সময় আমি আমার কাজকর্মগুলি, আমি একজন ক্ষেত খামারের মানুষ, কৃষি কাজ করে আমি আমার সংসার চালাই। এই সংসারের ঘানি টানতে টানতে আজকে আমি বয়স্ক হয়ে গিয়েছি। কেন লোকজন রাখেন না? আপনার সাথে কি কোনো হেল্পিং হ্যান্ড কেউ আছেনি? কোনো হেল্পিং হ্যান্ড থাকলেও স্যার আমি নেই না, কারণ তাদেরকে আমার টাকা দিতে হবে, পয়সা দিতে হবে। আমি খুব একটা, আমি তাদেরকে টাকা পয়সা, আমার চলে গেলে আমার ছেলে মেয়েদের কষ্ট হবে, তাই নিজের কাজ নিজে করি। এই যে দীর্ঘদিন আপনি নিজের কাজ নিজে করেন, করতে করতে আপনার এখন মাথা ব্যথার সৃষ্টি করে ফেললেন। আচ্ছা বাবা, আপনার মাথা ব্যথাটা সারা মাথায় না কোন দিকে? না স্যার, আমার মাথা ব্যথাটা ডান দিকে। ডান দিকে আপনার মাথা ব্যথা। আচ্ছা, এই যে ডান দিকে আপনার মাথা ব্যথা, মাথা ব্যথার কোনো এগ্রাভেশন এমুলারেশন আছে? কখন আপনার মাথা ব্যথা বেশি হয়, কখন কমে আপনি বুঝেন? মাথা ব্যথাটা কি রাইট সাইডেই থাকে? স্যার, এটা রাইট সাইডে আমার মাথা ব্যথাটা ফিক্সড, তবে মাঝে মাঝে এটা বাম দিকে যায়। আচ্ছা, তাহলে মাথা ব্যথাটা আপনার কখন বাড়ে? স্যার, আমি দেখেছি বিগত 1 বছর পর্যন্ত আমি এটা নিয়ে চিন্তা করে দেখেছি, স্যার বিকাল হইলেই আমার মাথা ব্যথাটা বাড়ে। বিকাল হইলেই, বিকাল থেকে, আরে বিকাল বলতে কখন? 2টা, 3টা, 4টা? স্যার, আমার বিকাল 2টা, 3টা, 4টার সময় আমার মাথা ব্যথাটা বাড়তে থাকে। এই বাড়তে বাড়তে স্যার রাত্রে 8টা, 9টা পর্যন্ত আমার মাথা ব্যথা থাকে। এটা কি প্রায়? হ্যাঁ। তখন আপনি কি করেন? তখন আমি মাথা চেপে আমি বসে থাকি। আচ্ছা, তখন কি আপনার কাছে একটু ভালো লাগে? স্যার ভালো লাগে না, কেউ সাহায্য করতে চাইলেও আমি সাহায্য করতে দেই না। আজ মাথা ব্যথার জন্য আপনি কোনো ওষুধ খান না? স্যার আমি চেষ্টা করি এমনি বিনা ওষুধে ভালো হয়ে যাইতে। আমি চেষ্টা করি, আমার 2টা পয়সা থাকলে আমার ছেলে মেয়েদের থাকবে, তাই স্যার আমি কোনো ডাক্তার কবিরাজ খুব একটা দেখাই না, যাই না, দেখাই না। স্যার মাথা ব্যথা 3টা থেকে রাত্রে 8টা পর্যন্ত বাড়ে, আবার সন্ধ্যা 8টা 9টার পরে আবার কমে যায়। তাই স্যার আমি ওইভাবেই চলছে। তারপরে এই কষ্ট থেকে, স্যার আমার শরীরের সমস্ত ডান দিকে সকল কষ্ট ডান দিকে। স্যার আপনি আমার গলা ব্যথা বলবেন, তাও ডান দিকে?
আমার বুক ব্যথা বলবেন, তাও ডান দিকে। আমার স্যার আমার লিভারের ব্যথা, যকৃতের ব্যথা, তাও ডান দিকে। আমার কিডনির ব্যথা, তাও ডান দিকে। এইভাবে সব ডান দিকে। তবে স্যার মাঝে মধ্যে এটা বাম দিকেও যায়। ডান দিকে বাম দিকে ব্যথা। আর ব্যথার সাথে আর কি হয়? স্যার আমার বমি হয়, বমি বমি ভাব হয়, সার্বক্ষণিক স্যার আমি দুর্বল থাকি। আচ্ছা, এই দুর্বলতার প্রেক্ষাপটে এই ছাড়া কি আপনার আর কোনো রোগ আছে? স্যার লজ্জার কথা বলবো কি স্যার, আমি স্ত্রীর নিকট অত্যন্ত দুর্বল। আমি প্রথম থেকে স্যার আমি যৌন দুর্বলতায় আমি ভুগি। যৌন দুর্বলতায় আমার অনেক দুর্বল। আমি স্যার এটা আমার ওই যখন আমার যৌবন প্রাপ্ত তখন থেকেই। তখন কি আপনার কোনো বদভ্যাস ছিল? জি স্যার। কি বদভ্যাস ছিল? স্যার আমি হস্তমৈথুন করতাম। এই হস্তমৈথুন করার পরে আমার এখন এই অবস্থায় পরিণত হয়েছে। এখন স্যার বিবির সাথে আমি এই বিষয়ে খুব লজ্জা পাই। এই বিষয়ে খুবই লজ্জা পাই। অনেক ওষুধ খেয়েছি, এটারও কোনো উপকার নাই। আচ্ছা, আর কি? স্যার আমার ব্যথা, আমার বুক ব্যথা, পিঠ ব্যথা। আচ্ছা, এই ব্যথাগুলির পরীক্ষা নিরীক্ষা করেছেন? না স্যার, পরীক্ষা নিরীক্ষা করতে অনেক টাকা লাগে স্যার। আমি পরীক্ষা নিরীক্ষা করি নাই। পরীক্ষা নিরীক্ষা না করে আমি স্যার সাধারণত আমার ছেলে মেয়ে, বউ বাল বাচ্চা, বাসা বাড়িতে আমি এই গ্রামীণ আমার ঝাড় ফুঁক ইত্যাদির মাধ্যমে বা কোনো লতা পাতা ইত্যাদির মাধ্যমে স্যার আমি আমার ওষুধের কাম সারাই। আমি কোনো বড় ডাক্তার কবিরাজ কিছু দেখাই না। তাই নাকি? আচ্ছা, আপনি আর আর কোনো কষ্ট আছে? স্যার আপাতত কোনো কষ্ট নাই, কষ্টের তো কোনো অভাব নাই। সকল শরীরের কষ্টগুলি তো স্যার আমি বললাম, আমার কষ্টগুলি সব ডান দিকে। আচ্ছা ঠিক আছে, এইবার আপনি এবার বলেন তো দেখি, আপনার কোনো অতীত কোনো রোগের, স্যার অতীত রোগের ইতিহাস তো বললামই। অতীত রোগের ইতিহাস শুধুমাত্র আমার আপনার কোনো যৌন রোগ হয়েছে, রোগ ছিল স্যার, পেশাবের কষ্ট ছিল, যৌন রোগও আমার হয়েছে, তবে এগুলো স্যার আবার সেরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই নিয়ে শুধু বদ অভ্যাসটাই বলেছেন, আর কোনো অসুবিধা? না স্যার, এখন স্যার এমন অবস্থা, আমি এবার আমি পারিবারিক ইতিহাসের মধ্যে আর যাই নাই। পারিবারিক ইতিহাসের মধ্যে, বংশগত ইতিহাসের মধ্যে, তার এর মধ্যে তাকে জিজ্ঞাসা করেছি আপনার কোনো ডায়াবেটিস আছে, প্রেশার আছে? স্যার ডায়াবেটিস প্রেশার এগুলো স্যার বুঝি না, এগুলো বুঝি না, এগুলো কখনো মাপি নাই, কখনো ডাক্তারের কাছে যাই নাই। আচ্ছা, আর কি কষ্ট? স্যার আমার বড় কষ্ট স্যার। কিসে? স্যার আমার পেট ভর্তি গ্যাস। আমি প্রচুর, আমার পেটটা গ্যাস, গ্যাসে ভরা। কেমনে বুঝেন? স্যার বুক গলা সব জ্বলে, বুক গলা সব জ্বলে। স্যার এক ডেকুর দিয়ে আমি ডেকুর দিতে চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে আমার এই গ্যাসটা যায় না, গ্যাসটা বেশি যায় নিচ দিয়ে। তাই নাকি? নিচ দিয়ে বেশি যায় স্যার, রেগুলার পরপর পরপর করে শব্দ করে আমার নিচ দিয়ে গ্যাসটা বেশি যায়। আচ্ছা ঠিক আছে, গ্যাস নিচ দিয়ে বেশি যায়, উপর দিয়ে যায় না, উপর দিয়ে স্যার কম যায়। আচ্ছা, এখন আসেন এই অবস্থার প্রেক্ষাপটে আমি তার গ্যাসিয়াস কমপ্লেনটাও পেলাম, তারপরে তার রাইট সাইডের অবস্থাও পেলাম, তার কষ্টের অবস্থাও পেলাম, এবং তার বিকাল 3টা থেকে রাত্রে 8টা পর্যন্ত তার বৃদ্ধি পেলাম, এবং তার কাজকর্মের মধ্যে ওল্ডারলি লুকি তার নিজের কাজগুলি নিজে করেন, এবং সংসারের মধ্যে তিনি কোনো টাকা পয়সা খরচ করেন না। তিনি একজন কৃপণ প্রকৃতির লোক, যার কারণে ছেলে মেয়ে বাল বাচ্চা যা আছে তাদেরকে তিনি যতটা পারে সম্ভব কষ্টের মধ্যে রাখতে। আচ্ছা, এই যে কষ্টের মধ্যে রাখে, আপনার খোরাক কেমন? আপনি খাওয়া দাওয়া করেন? হ্যাঁ স্যার, খোরাক আমার প্রচুর। এই খোরাকটাই স্যার আমাকে খেয়ে দিল। কেমন? স্যার আমি অন্যের বাড়িতে খাবার খাইতে বেশি পছন্দ করি, বিয়ে বাড়িতে কোনো দাওয়াতে আমি মিস করি না, আমি যাই, আমি প্রচুর খাবার খাই, ওই খাবারটা হলো স্যার আমার কাল। খেতে খেতে এখন স্যার আমার খাবার আর খেতে পারে না,
অল্প খাবার খেলে আমার পেটটা ভরে যায়। তার মানে অল্প খাবার খেলে পেটটা ভরে যায়, সে অত্যন্ত লোভী। লোভী মানে নিজের ক্ষেত্রে সে কিন্তু তার বাড়িতে কাউকে দাওয়াত করে না, তার শ্বশুর বাড়ির লোকজন আসুক এটাও সে পছন্দ করে না। আর এর মধ্যে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি বাড়ির বাজার ঘাট কিছু করেন না? বাজার করেন, কিছু করেন? তা তো করিয়ে, তাইলে যতটুকু না করলে নয়। আচ্ছা কিরকম ভাবে বাজার করেন? স্যার রাত্রে 10টা 11টায় আমি বাজারে যাই। কেন? স্যার ওই সময় সস্তায় পাই, তাই 10টা 11টা বাজারে যাই। আর দুপুর 2টার সময় স্যার আমি বাজারে যাই, তখন আমি যা পাই পচা গলা কম দামে সবকিছু নিয়ে আমি বাড়িতে গিয়ে আসি হাজির। তাহলে এই অবস্থায় কোনো দাওয়াত দিলে সেই দাওয়াতের মধ্যে গিয়ে আমি হাজির স্যার, কোনো দাওয়াত আমার মিস নাই। কিন্তু সেখানে খেতে গিয়ে আমি চারিদিকে তাকাই যাতে সবার চেয়ে বেশি খাবার আমি খেতে পারি। আমি একবার একটু প্রশ্ন করলাম, আচ্ছা 2 বন্ধু আপনারা গেলেন, আপনি বিয়ে বাড়িতে গেলেন, 2 বন্ধু একসাথে রিক্সা গেলেন, রিক্সা ভাড়াটা কে দিবে? স্যার আমি তাকাই থাকি কতক্ষণ এসে দিবে, যখন দিয়ে দেয় তখন আমি দেব, আমি চাই সে দে। তাহলে আর কি, আর খাবার দাবার যখন খাইতে যাই তখন আমি অন্যের দিকে তাকাই থাকি কি খাবার তারা কি খায়, আমি বড়টা খাবার খেতে চেষ্টা করি। আচ্ছা এবার আপনি প্রশ্ন করলেন আপনার কাতরতা। স্যার আমি শীত কাতর গরম কাতর বুঝি না, উভয় কাতর স্যার, আমার শীতেও অসুবিধা নেই, গরমেও অসুবিধা নেই। আচ্ছা খাওয়া দাওয়ার মধ্যে আপনি কি গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার পছন্দ? জিজ্ঞাসা করলেন, সে বলল স্যার আমি গরম খাবার পছন্দ করি। তা গরম খাবার তার প্রিয়, গরম খাবার পছন্দ করি, এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনার পেশাব পায়খানা কেমন? স্যার পায়খানাটা কঠিন, কষ্ট, কিন্তু প্রস্রাবে জ্বালা পোড়া আছে, প্রস্রাবটা স্যার অনেক সময় স্যার ইটের গুঁড়ার মতো ব্রিক লাইক কালার আমার প্রস্রাব হয়। আমার এইরকম স্যার অনেক সময় আমি মনে করি অতিরিক্ত রোদ্রে আমার প্রস্রাবটা ডিসকালার হয়ে গেছে, কিন্তু স্যার প্রস্রাবের জ্বালা পোড়া আমার আছে। আচ্ছা এই অবস্থার উপর ভিত্তি করে আপনার সামনে একটা কৃপণ প্রকৃতির রোগী চলে এসেছে, লোভী প্রকৃতির চলে এসেছে, এবং সে নিসঙ্গ প্রিয়। কারণ সে যদি সঙ্গ দেয় বা কারোর সাথে সে মিশে তাহলে তাদেরকে তার দাওয়াত করতে হবে, খাওয়াইতে হবে। এই কারণে সে কাউকে দাওয়াত যাতে দিতে না হয় এই জন্য সে নিসঙ্গ প্রিয়। এককভাবে সে এইভাবে এই অবস্থার প্রেক্ষাপটে আমি যা চিত্র আপনাদেরকে বললাম, এই চিত্রতে আপনার মাথা ব্যথা বলেন, আপনার শ্বাসকষ্ট বলেন, গলা ব্যথা বলেন, হার্টের ব্যথা বলেন, লিভারের ব্যথা বলেন, কিডনির ব্যথা বলেন, যা বলেন, এবং আপনি সেক্সুয়াল উইকনেসের কথা বলেন, সকল ক্ষেত্রে আপনি গলার ভিতরে আপনি টনসিলাইটিসের কথা বলেন, সব কিছু আপনি রাইট সাইডে পেয়ে গেলেন এবং তার একটা স্পেসিফিক চরিত্র আপনি পেয়ে গেলেন। এই অবস্থার প্রেক্ষাপটে কোন ওষুধটা আপনাদের মাথায় আসে আপনারা কি আমাকে একটু শেয়ার করবেন? যা আমি বলেছি তার উপর ভিত্তি করে। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনি যে চিত্র তুলে ধরেছেন আমি আপনাকে স্যার সহযোগিতা করছি যে আমাদের এই রোগী চিত্রের প্রেক্ষিতে আমাদের অনেক বন্ধুই মন্তব্য করেছেন আপনার যাতে কষ্ট না হয় এই জন্য আমি স্যার নামগুলো বলে যাচ্ছি এবং ওষুধের নামটি বলে দিচ্ছি। প্রথমেই মন্তব্য করেছেন মুন্নি আক্তার, তিনি বলেছেন লাইকো। তারপর জাহিরুল হোসেন, তিনি বলেছেন লাইকোপোডিয়াম। তারপরে রাজ আলী শেখ, তিনিও বলেছেন ক্লাবমস। তারপর অসীম চৌধুরী, তিনি বলেছেন লাইকোপোডিয়াম। সদর উদ্দিন, তিনি বলেছেন লাইকোপোডিয়াম। হাসিবুল হোসাইন, তিনিও বলেছেন লাইকোপোডিয়াম। তারিকুল ইসলাম আপনাকে অভিনন্দন জানিয়েছেন। মঞ্জুর, তিনি বলেছেন লাইকোপোডিয়াম। এম এ মঞ্জুর চট্টগ্রাম থেকে। শিপ্রা রানী লাইকোপোডিয়াম। শাকিল হোমিও হল, তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। রাজ্জাক ভুইয়া বলেছেন লাইকোপোডিয়াম এবং রায়হান, তিনি বলেছেন লাইকোপোডিয়াম এবং
জহিরুল হক তিনি বলেছেন লাইকোপোডিয়াম, এবং এভাবে অনেক মন্তব্য এসেছে। আপনি স্যার একটু দেখে নেবেন, আমি আপনাকে শুধু দেখাচ্ছি। আর আপনি স্যার পরবর্তী এই ওষুধের নাম দেখতে পাচ্ছি সকলেই লাইকোপোডিয়াম বলেছে, এবং আমি সকলকে স্ক্রিনে দেখিয়েছি, এবং সকলের মন্তব্যের প্রেক্ষিতে স্যার আপনি কনক্লুশন টানলে পরবর্তী ওষুধটাও স্যার আলোচনায় এসে যাবে। আমাদের আজকে আলহামদুলিল্লাহ। সবচেয়ে আনন্দের বিষয় স্যার, আজকে সবচেয়ে বেশি মন্তব্য আসছে, এবং সকলেই লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম, এবং আপনাকে অভিনন্দন জানিয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি স্যার, আমাদের দর্শক সারিতে অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। স্যার এই জন্য স্যার আজকে আমাদের সময় যাতে কোনো প্রকার এই বিঘ্নিত না হয়, স্যার আপনি পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার পর পরবর্তী ওষুধের চিত্র তুলে ধরবেন স্যার, প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমি একমত। আপনারা এইভাবে টোটাল রোগী চিত্রকে মূল্যায়ন করলেই ওষুধ আপনাদের হাতে ধরা পড়বেই। আমি এই ওষুধের ক্ষেত্রে আপনারা বলেছেন লাইকোপোডিয়াম, কিন্তু ওই যে 30% আমি মহিলার কথা বললাম, সেই মহিলার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করব সেটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। শুনেন, এই গ্যাসিয়াস কমপ্লেন গুলি তো হবেই, তার সাথে তাদের মধ্যে আপনি পাবেন অনেক মহিলাই এসে বলবে, স্যার আমার বয়স হয়ে গেছে 18, আমার বয়স হয়ে গেছে 20, কিন্তু স্যার আমার মেমারি গ্ল্যান্ড, আমার যে স্তনটা স্যার ছোট, স্তনটা স্যার বড় হচ্ছে না, মেমারি গ্ল্যান্ড, এইটা বলবে। আর কি বলবে? ইংলিশে বলবে ফাইজোমেট্রা মানে বলবে, স্যার আমার পেশাবের রাস্তা দিয়ে পটপট পটপট করে আওয়াজ হয়। এবং বলবে ড্রাইনেস, স্যার আমার বড় কষ্ট হয়, আমার স্বামী স্ত্রীর মেলামেশার মধ্যে স্যার আমার বড় কষ্ট হয়, আমার পুরা ভেজানাল ক্যানেল ড্রাই। তাহলে এই দুটা পয়েন্ট অফ ভিউতে আমরা লাইকোপোডিয়াম এবং লাইকোপোডিয়ামের আরেকজন নামটা হলো ক্লামমস, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার, ইট ইজ রাইট সাইডেড মেডিসিন। এটা রাইট সাইড এবং রাইট সাইড কে ফিক্সড করে অনেক সময় লেফটে যায়, রাইটে তো আছেই, তারপরেও লেফটে যায়। যেমন এই ফাঁকে দিয়ে একটা কথা বলি, লেকেসিস একটা ওষুধ, লেফট সাইডেড মেডিসিন, বাট লেফট সাইড ফিক্সড, তারপরেও ফিক্সড অবস্থায়ও রাইট কে আক্রমণ করে লেকেসিস। এবার আসেন আমরা আরেকটা ওষুধ নিয়ে কথা বলবো। এবার খুব অল্প কথায় আমি আপনাদেরকে জানান দিতে চাই, দেখি আপনারা কি ওষুধ দিবেন। শুনেন, এখন আমি যে ওষুধটা আলোচনা করব সেই ওষুধটার একটু হিংস আপনাদেরকে দিয়ে দেই। সেই হিংসটা হলো, এই ওষুধটা কুকুরের দুধ থেকে এই ওষুধটা তৈরি, কুকুরের দুধ থেকে ওষুধটা তৈরি। সকল রোগ, মাথা থেকে পা পর্যন্ত সকল রোগ, শরীরের সকল অঙ্গের সকল দিকে, রাইট সাইডেও লেফট সাইডেও সকল দিকে। ডিপথেরিয়া বলবেন, টনসিল বলবেন, রুগী বলবে স্যার আজকে ডান দিকে, কালকা বাম দিকে, মাথা ব্যথা সকালে ডান দিকে, মাথা ব্যথা বিকালে বাম দিকে স্যার। এবং আমার রোগটা স্যার জাস্ট লাইক পেন্ডুলাম, দোলক স্যার, পেন্ডুলাম বুঝেন আপনারা? এইভাবে 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 ফ্রম রাইট টু লেফট, লেফট টু রাইট, এইভাবে আমার রোগটা কি করে? রোগটা চলাফেরা করে। বাত ব্যথা বলবেন, মাথা ব্যথা বলবেন, পেট ব্যথা বলবেন, সকল কিছুই আমার এইভাবে স্যার পেন্ডুলামের মতো
এটা ঘুরবে, এটাকে বলা যাবে না স্যার রাইটও বলা যাবে না, লেফটও বলা যাবে না, বাট এইভাবে স্যার এবার রোগ যাই হোক, ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, আলসার হোক, কিডনির রোগ হোক এবং এসটিডি হোক, যাই হোক, সকল কিছু আমার গলার গলক্ষত বলবেন, তাও আমার টনসিল বলবেন, টনসিল রাইট সাইড আবার লেফট সাইড, এই অবস্থায় নেজাল পলিপ বলবেন, রাইট সাইড লেফট সাইড, পেন্ডুলামের মতো এইভাবে এই অবস্থার মধ্যে আমার এগুলা আপনি কেস টেকিংটা করে এইভাবে আপনাকে অ্যাপোরিজম নাম্বার 153 অনুসারে আপনাকে কি নোটস অফ দা সিমটমস, কি নোটস অফ দা মেডিসিন আপনাকে বের করতে হবে এবং এটা বিচার বুদ্ধি করে আপনার বুদ্ধিকে খরচ করে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন এটা ক্রমাগত দিক পরিবর্তন এবং এই দিক পরিবর্তনের মধ্যে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড, এটা যে শুধু রাইট টু লেফট তো আছেই, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, কখনো উপর থেকে নিচ, কখনো নিচ থেকে উপর। এটার একটা মেন্টালিটির কথা বলি, এটা অল্পে কাঁদে, অল্পতে কাঁদে এবং অল্পে হাসে, অল্পে কাঁদে, অল্পে হাসে, অল্প কথায় কাঁদে, অল্প কথায় হাসে, লস অফ মেমোরি, বিচার বুদ্ধির দুর্বলতা এবং নার্ভাস উইকনেস এর মধ্যে আছে। সবচেয়ে মার্কা মারাটা হলো মেন্টালিটিটার মধ্যে সে একটা ভীতু প্রকৃতির মানুষ। কিসের ভীতু? সর্বভীতু, সাপের ভয়। আমি কোনো একটা ক্লাসে সাপের ভয়ে রোগের সৃষ্টি আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আমি এখন আলোচনা করতে চাই না। সর্বভীতি, রোগের ভয়, পাগল হয়ে যাওয়ার ভয়, বড় রোগের ভয় ইত্যাদি। এবং স্ত্রী লোকদের ডিউরিং দ্য পিরিয়ডের সময় খেয়াল রাখবেন, অনেকে বলবে স্যার সারা মাস আমার কোনো কষ্ট নাই, যখনই আমার পিরিয়ড তখনই আমার গলা ব্যথা, যখনই আমার পিরিয়ড আরম্ভ তখন আমার টনসিলাইটিস, কফ, কাশি, গলগত স্তন প্রদাহ এগুলি আমাদের আছেই। এবং এগুলো স্যার আমার সেনসিটিভ টু সেক্স অর্গান, আমার যৌন অর্গানটা খুব বেশি হাইপার সেনসিটিভ, সেই সেনসিটিভিটির কারণে অনেক সময় আমার সেক্সুয়াল ডিজায়ার অনেক বেশি হয়ে যায়। এই অবস্থার প্রেক্ষাপটে হোয়াট এভার মেবি রোগ যাই হোক, অ্যাপোরিজম নাম্বার 153 অনুসারে আমি আপনাদেরকে এই ওষুধের কি নোটসটা বলে দিয়েছি, তার উপর ভিত্তি করে আপনারা বলেন তো কি ওষুধ দিবেন, আপনারা বলেন জি স্যার, প্লিজ জি কি স্যার, ওষুধ ধন্যবাদ দিবেন। স্যার। আমাদের প্রিয় বন্ধুদের মাঝে অনেকেই মন্তব্য করেছেন এবং ইতিমধ্যে আমি স্ক্রিনে দেখিয়েছি। যেহেতু আজকে আপনাকে আমি হেল্প করব যাতে আমাদের এই সম্পূর্ণ সময়টা দ্রুততার সাথে আরো ওষুধ আলোচনা করা যায়, সেই বিষয়টি খেয়াল রেখে আপনাকে হেল্প করছি। স্যার, আমাদের এখানে ইতিমধ্যেই আমাদের যুগ্ম মহাসচিব সানারারি বা উপস্থিত হয়েছেন এবং আপনাকে অভিনন্দন জানিয়েছেন। এবং আমাদের জহুরুল হক, তিনি স্যার এই ওষুধটি কুকুরের দুধ থেকে তৈরি, সেটির ওষুধের নাম বলেছেন ল্যাকক্যান। তিনি সর্বপ্রথম মন্তব্য করেছেন, তাকে অভিনন্দন স্যার। তারপর আমাদের এম এ মঞ্জুর, তিনি বলেছেন ল্যাকক্যান। তারপর মুন্নি আক্তার, তিনি বলেছেন ল্যাককানাইনাম। আব্দুর রাজ্জাক ভুইয়া, তিনি বলেছেন ল্যাককানাইনাম। শিপ্রা রানী, তিনি বলেছেন ল্যাককানাইনাম। আনোয়ারুল ইসলাম, তিনি বলেছেন ল্যাককানাইনাম। এবং মোহাম্মদ জায়েদ বলেছেন ল্যাকক্যান। এবং সবুজ পাল, তিনি বলেছেন ল্যাকক্যান। এবং আমি দেখাচ্ছি স্যার স্ক্রিনে আর কে কে বলছেন, সবার নাম বলছি না। দেখা যাচ্ছে স্যার এ পর্যন্ত যারাই মন্তব্য করেছে প্রত্যেকেই ল্যাকক্যান বলেছেন, দ্বিমত করেননি এই উত্তরের কেউ। আপনি স্যার পরবর্তী আলোচনা সদরুদ্দিন করুন স্যার, প্লিজ। লেক্কেন, নুরুজ্জামান খান লেক্কেন, লেক্কেন স্যার। পড়ার পরে এক ব্যক্তিকে মিলনের পরে সিমেন্ট আর লেক্কেন, নুরুজ্জামান খান, ওকে।
আচ্ছা আশরাফ চৌধুরী, যেহেতু আমাদেরকে প্রসিড হইতে হবে আরো কয়েকটা ওষুধ নিয়ে, আমি আপনার যারা আজকে এই ওষুধটা নিয়ে মন্তব্য করেছেন, দেখেন আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তো আগে কোনো প্রশ্নপত্র ফাঁস করি নাই, আমি আগাম আপনাদেরকে কিছু বলি নাই, আমি শুধু আপনাদের ব্রেনের পরীক্ষা করেছি। আপনারা শতভাগ পাশ করেছেন। কে বলে আপনাদের হাতে রোগী ভালো হবে না? আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই আমার চেয়ে ভালো জ্ঞানী ডাক্তার। যারা আজকে আপনারা লেখকেন বললেন, আলহামদুলিল্লাহ, এই ওষুধটা লেখকেনই না। এবং আপনাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যে, এবং আমি আনন্দে অভিভূত যে আমার হোমিওপ্যাথিক চিকিৎসকরা তারা ওষুধ নির্বাচনে অত্যন্ত পারদর্শী। তার মানে আপনাদের জ্ঞানের গভীরতা অনেক ভালো, অনেক ভালো। আপনাদেরকে ধন্যবাদ। তবে এই ভালো সব ভালো নয়, কারণ আমাদেরকে এই যেদিন থেকে আমরা প্র্যাকটিস আরম্ভ করতেছি এবং মৃত্যু পর্যন্ত প্রতিদিন পড়ানো লাগবো। প্রত্যেক দিন একটা করে মেডিসিন, একটা করে অর্গাননের সূত্র আপনাকে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই, আপনাকে পড়লেই আপনি কারেক্ট প্রেসক্রিপশনে আসতে পারবো। ডাক্তার জুয়েল রানা, তোমাকে বাবা অনেক ধন্যবাদ। তুমি বই লিখেছো, অনেক ধন্যবাদ। ম্যাথমেটিকে তুমি লিখেছো, তোমার ম্যাথমেটিকের খবর আমি পেয়েছি। ম্যাথমেটিকে এখনো আমি কিনতে পারি নাই, আমি আশা করি তোমার বই কিনবো। আচ্ছা, সুতরাং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আসেন, আমি অন্য একটা ওষুধে চলে যাচ্ছি। আমি যে ওষুধটা এখন যাবো, এই ওষুধটা কিছুটা রিলেটেড অ্যাকিউট ডিজিজ, কিছুটা রিলেটেড ক্রনিক ডিজিজ, অর্থাৎ অ্যাকিউট এন্ড ক্রনিক এর কম্বিনেশনে দিস মেডিসিন। আচ্ছা, এখন এই ওষুধটা, দিস ইজ অলসো টিউবারকুলার মেডিসিন। এই ওষুধটা আমার মানুষের দুই প্রকার মানুষের ক্ষেত্রে এটার বেশি উপকার, সেটা আপনাদেরকে একটু ফাঁস করে দিতে চাই। সেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার এবং মহিলাদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার। বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার, পুরুষদের ক্ষেত্রে কম। তবে পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে, মহিলা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার ঠিক আছে। আর পরিণত বয়সে মহিলাদের ক্ষেত্রে এটার ব্যবহার বেশি পুরুষের তুলনায়। এখন আসেন, কি অল ডিসচার্জেস, সকল স্রাব ক্ষতকর, এক্সকোরিয়েটিং। এই স্রাব যেখানে যাবে সেটা হাজাকারক হয়ে যাবে। এই স্রাবটা, where there is mucous membrane, there is discharge। আপনার মাউথ টু অ্যানাস পর্যন্ত টোটাল এলিমেন্টারি ট্র্যাক, এই ট্র্যাকের সকল জায়গায় আমার মিউকাস মেমব্রেন। তার মানে আমার মুখের লালা, চোখের পানি, নাকের সর্দি, পেশাবের রাস্তা দিয়ে স্রাব, পায়খানার রাস্তা দিয়ে স্রাব, আমার মহিলাদের মাসিক স্রাব এবং গলা দিয়ে আমার স্রাব, আমার কিডনি, লিভার, এই সমস্ত গন্ডগোলের কারণে আমার স্রাব, সকল স্রাবই ক্ষতকর। 2 নম্বর, এবং আমার সর্বাঙ্গে, সর্বশরীরে, কেন্টের ভাষায় বলতে হয় সর্বাঙ্গে সর্বশরীরে দপদপানি ব্যথা। 3 নম্বর, যত প্রকার স্রাব বের হয় না কেন, all discharges are offensive। অফেন্সিভ মানে দুর্গন্ধ। তাহলে আমি কি পেলাম? দুর্গন্ধযুক্ত স্রাব, এবং এই স্রাব এক্সকোরিয়েটিং, হাজাকারক, ক্ষতকারক। এবার আসেন, তার সাথে যুক্ত হয়েছে হেমোরেজিক ডায়াথেসিস। তার মানে আমার অঙ্গ প্রত্যঙ্গের
প্রায় সকল জায়গা থেকেই আমার চুয়াইয়া চুয়াইয়া রক্ত আসে, হেমোরেজিক ডায়াসিস এবং আলসারেশন ক্ষত, যত ক্ষত, সকল ক্ষত থেকে আমার এই চুয়াইয়া চুয়াইয়া রক্ত পড়ে। এখন বলবেন ক্যান্সার, বলবেন টিউমার, বলবেন এই ক্যান্সারের অ্যাকিউট স্টেজে এত ব্যথা বেদনা, এত কষ্ট, তার থেকেও ব্লাড ডিসচার্জ হয়, তার লাইট কালো রঙের ব্লাড। এই ব্লাডটা যারা ক্যান্সারাস তাদের ওই ব্লাডটাকে বন্ধ করে এই ওষুধ। এবং অনেক সময় টিউমার যখন সাইকোসিসে চলে যায়, সিফিলিসে চলে যায়, সাইকোসিস থেকে সিফিলিসে চলে যায়, তখন সেই জায়গার মধ্যে আমার কি হয়, আমার আলসারেশন হয় এবং আমার সেই জায়গা থেকে ব্লাড ডিসচার্জ হয়। বাচ্চাগুলোর দিকে যখন তাকাবেন তখন দেখা যাবে এই বাচ্চাগুলি খুব লিনেন্থিং, দুর্বল, পুর, এটাকে ইংলিশে বলা হয় পুরলি ডেভেলপ, এবং খুব মেজাজি। কিসের মতো মেজাজি? সিনার মতো মেজাজি, ক্যামোমিলার মতো মেজাজি। এই মেজাজি তাদের আছে। এরপরে মহিলাদের যে কথা বললাম, মহিলাদের যৌন অঙ্গের মধ্যে যে স্রাব বের হয়, এই স্রাব, মাসিক স্রাব, লিকুরিয়া স্রাব, সাদা স্রাব, এই স্রাবের কারণে তার ভেজানাল ক্যানেলের মধ্যে ফোসকা ফুটে যায়। আর এই ফোসকা ফুটার কারণে কি হয়, সেই জায়গার মধ্যে তারা স্বামী স্ত্রীর মেলামেশা করতে অসুবিধা হয়। দাঁতগুলি তার ক্ষয় হয়ে গিয়েছে, বাচ্চাদেরও দাঁত ক্ষয় এবং বয়স্কদেরও যেই বয়সে ক্ষয় হওয়ার কথা নয় সেই বয়সে ক্ষয়, এবং স্রাবে এবং দাঁতের ক্ষয়, সকল ক্ষেত্রে যত ডিসচার্জ, সেই জায়গায় প্রচন্ড জ্বালা। এবং জ্বালার শ্রেষ্ঠ ওষুধ, এই ওষুধটা শ্রেষ্ঠ ওষুধ। দুর্গন্ধ, আমরা বলি দাঁতে ক্ষয়, কিন্তু আমাদের গ্রামীণ ভাষা বলে দাঁতে পোকা ধরেছে। আসলে পোকা বলতে কোনো শব্দ নেই, কোনো কিছু নেই। দাঁতের ক্ষয় হয়, দাঁতের ব্যথা হয়। এই ব্যথার জন্য এটা ক্যান্সারের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, টিউমারের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এবং আপনার রক্তস্রাব, এবং এই রোগীর যখন পেশাবের কথা জিজ্ঞাসা করবেন বলবে অসাড়ে প্রস্রাব। এবং স্ত্রী লোকদের অনেক সময় আপনি দেখবেন স্ত্রী লোকদের মাসিক স্রাব একটানা অনেক দিন চলছে, অনেক দিন চলছে। আমরা এটাকে কি বলি? আমরা বলি মেনোরেজিয়া। মেনো মানে মাসিক, রেজিয়া মানে বেশি। মেনোরেজিয়া তার মানে অতিরিক্ত মাসিক। তারপরে আমরা আর কি বলি? আমরা মেট্রোরেজিয়া বলি। মেট্রোরেজিয়া মানে এই রোগীর দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়েশন ইন বিটুইন টু সাইকেল, দুটা সাইকেলের মাঝামাঝিতে তার মেনস্ট্রুয়াল ফ্লো সৃষ্টি হয়ে গেছে। রোগী বলবে স্যার গত 7 দিন আগে স্যার আমার মাসিক হয়ে শেষ হয়ে গেছে স্যার, আর 15 দিন যাইতে না যাইতে আবার শুরু হয়ে গেছে। অত্যন্ত জ্বালাকর স্যার, অত্যন্ত দুর্গন্ধযুক্ত স্যার, অত্যন্ত কষ্টকর স্রাব। এই স্রাবটা মাসিক স্রাব স্যার বলতে পারছি না, এটা লিকুরিয়া স্রাব হতে পারে। তাহলে লিকুরিয়া স্রাব অনেক সময় মাসিকের আগে লিকুরিয়া হয় এক ওষুধ, মাসিকের পরে হয় আরেক ওষুধ, আবার মাসিকের আগে পরে আরেক ওষুধ। আগেও মাসিক লিকুরিয়া, পরেও লিকুরিয়া, আরেক ওষুধ। এইভাবে আমরা কি করে আমরা এগুলাকে কম্পেয়ার করব? তো সুতরাং এইবার আসেন, আমি যা বলেছি মাত্র অর্ধেক বলেছি। এই অর্ধেকের প্রেক্ষাপটে দেখি আমার ডাক্তার বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওষুধের নামটা একটু বলেন তো দেখি। যারা আপনার চেয়ে বেশি ভালো জানেন তাদেরকে একটু বলবো ওষুধের নামটা কি। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের সকল বন্ধুরাই আপনার এই রোগী চিত্রের উপর ভিত্তি করে
ক্রিয়োজোট বলেছেন, কেউ অন্য নাম বলেন নেই। আমি ইতিমধ্যে সকলের নাম স্ক্রিনে দেখিয়েছি এবং সকলের নাম আমি অল্প সময়ের মধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি। আমাদের যতগুলা রোগীর চিত্র এবং ঔষধ চিত্র স্যার বলেছেন, আমি দেখতে পাচ্ছি স্যার। জহুরুল হক তিনি যেমন তাৎক্ষণিকভাবে সঠিক উত্তর সবার আগে দিয়েছেন এবং তিনি পরবর্তীতে সুযোগ পেলেই ওষুধটার বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণগুলো তিনি তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। এবং এখানে আমাদের সিটি হোমিও হল, তিনি আপনাকে স্যার সালাম জানিয়েছেন। এবং ওয়ালাইকুম আসসালাম। এখানে এখানে আরো যারা শিপ্রা রানী, তিনি লাইকোপোড ক্রিয়োজোট বলেছেন, রাজ্জাক ভুঁইয়া ক্রিয়োজোট বলেছেন, মুন্নি আক্তার ক্রিয়োজোট বলেছেন, তরিকুল ইসলাম ক্রিয়োজোট বলেছেন, জহুরুল হক তিনি বলেছেন ক্রিয়োজোটের বাচ্চাদের আঘাত কালে সে আপনাকে আঘাত করবে, এই লক্ষণটি তিনি আবার এখানে ক্লারিফাই করেছেন। এবং এখানে মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি বলেছেন ক্রিয়োজট, বিলকিস আক্তার বলেছেন ক্রিয়োজট, এবং আমি অন্যান্য যারা পরবর্তীতে বলেছেন তাদেরকে আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি স্যার, আপনি স্যার একটু দেখে নিতে পারেন। এবং স্যার ধন্যবাদ আবু রায়হান। ক্রিয়োজোট, জি সদরউদ্দিন জি স্যার, ক্রিয়োজোটাম, ক্রিয়োজোট বানান ভুল লিখছেন। নাহিদ আসলাম, আসসালামু আলাইকুম। ক্রিয়োজোট, নাসিমা আক্তার মুন্নি ক্রিয়োজোট, এই CRY হবে না, নুরুজ্জামান খান KREO। জহুরুল হক, ওষুধের মাস্ট বি ক্রিয়োজোট, হ্যাঁ ঠিক আছে। JSOTE না, শাহানা আক্তার রেবা আমার আম্মা জান, ক্রিয়োজোট মাস্ট বি KREO SOTE ক্রিয়োজোট 100% সদরউদ্দিন ক্রিয়োজোট। ধন্যবাদ আপনাদেরকে, অশেষ অশেষ ধন্যবাদ। কারণ আমি রোগী চিত্র গতকালকে বলি নাই, পরশু বলি নাই, 3 দিন আগে বলি নাই, মাত্র 10 মিনিট আগে বলেছি। এই 10 মিনিটের মধ্যে আপনারা রোগীকে সামনে নিয়ে আপনারা কনফার্ম ওষুধ বলে দিয়েছেন। তার মানে হোমিওপ্যাথি অঙ্গনে আপনারা বিশাল পণ্ডিত। অত্যন্ত আপনাদের জ্ঞানের পরিধি অনেক অনেক ব্যাপক। আমি অত্যন্ত আনন্দিত, বিমোহিত। আমার এখন বয়স হয়েছে যাতে আমার বিদায়ের প্রাক্কালে আমি যেন দেখে যেতে পারি যে আপনারা আজকে যে আলোচনা বা যেভাবে উত্তর দিচ্ছেন, এই উত্তর যেন আপনারা সমসাময়িক দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ক্রিয়োজোট বলেছেন, আর একটা ওষুধ 2 মিনিটে আরেকটা ওষুধের কথা না বললেই আমি আমার অতৃপ্ত আমি থেকে যাব। এখন আসেন আমি সংক্ষিপ্ত রূপ করেছি, কিন্তু সংক্ষিপ্ত 153 তে আপনাদেরকে আলোচনা করতে চাই। আমার রোগী, এই ওষুধের রোগীকে, আমার ওষুধের রোগী ছাত্র ছাত্রী, আমার ওষুধের রোগী উকিল, আমার এই ওষুধের রোগী বিচারপতি, আমার ওষুধের রোগী ডাক্তার, আমার ওষুধের রোগী বড় বড় ব্যবসায়ী। যাদের কথা বললাম তারা সবাই তাদের মাথায় যন্ত্রণা, কারণ মাথা দিয়ে তারা কাজ করেছে। ছাত্র ছাত্রী রাত দিন জেগে লেখাপড়া করেছে। উকিল তার মক্কেলের মামলায় জিতার জন্য সারাদিন লেখাপড়া করেছে। বিচারপতি তোমার বিচার করবে যারা, সেই চিন্তাধারায় যাতে বিচারের রায়টা সঠিক হয়, এই জন্য তিনি রাত্রে নাই, তিনি বিচারের রায়টা যাতে সঠিক হয় সেই জায়গায় তিনি তার মাথাকে ব্যয় করলেন। বড় বড় ব্যবসায়ী ব্যবসার জন্য রাত্রে দিন জাগরণ। এর পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে কি অতিরিক্ত মানসিক শ্রম। এই মানসিক শ্রমের ফলে কজ অফ দ্য ডিজিজ ইজ তার মানসিক কষ্ট, মানসিক শ্রমের কারণে তার চোখের ঘুম বন্ধ হয়ে গিয়েছে।
এবং তার মাথার যন্ত্রণা সৃষ্টি হয়ে গিয়েছে। তাহলে মাথা ব্যথা one of the greatest medicine this is, এবং this medicine is known as nerve remedy. As a result, তার এত কাজকর্মের পরেও তার মধ্যে হতাশা, মেন্টাল প্রস্ট্রেশন এবং উইক এন্ড টায়ার্ড, এত কাজের পরে ছাত্রছাত্রী, উকিল, ডাক্তার, বিচারপতি, ব্যবসায়ী, এত কাজের পরে আজকে তারা টায়ার্ড, আজকে তারা দুর্বল হয়ে তারা কি করলো? এই দুর্বলতার মধ্যে তারা পড়ে গেছে। তাদের মধ্যে মেন্টাল ড্যাবিলিটি চলে আসে, ফিজিক্যাল ডিপ্রেশন চলে আসছে, নার্ভাস ড্যাবিলিটি তাদের মধ্যে চলে আসছে। আর অনেক সময় এই সমস্ত কাজের মধ্যে তারা কি করে? অনেকে বিড়ি সিগারেট টানতে থাকে আর এক্সেসিভ মাস্টারবেশনও করতে থাকে, এবং সঙ্গমের পরে অবসন্ন, অক্লান্ত। তাহলে শারীরিকভাবে অবসন্নতা, মানসিক চাপে, মানসিক পরিশ্রমে অবসন্ন, কিন্তু তাদের এখন আর ঘুম নাই, রাত্রি জাগরণ। এই পরিস্থিতিতে আপনারা কি বলবেন? আমি জানি না আমার এই আলোচনায় আপনারা পরীক্ষা পাশ করবেন কিনা। শাহানারা দেবা, নাক্স ভূমিকা, চমৎকার আম্মা জান, আপনি যেমন সুন্দর, আপনার কথাও সুন্দর, আপনি ডাক্তার হিসাবেও আমার কাছে অত্যন্ত প্রিয়, আর মা জননী হিসাবে তো আরো প্রিয়। স্যার আমি স্যার এটা উত্তর দিতে চাই স্যার আমি এটা উত্তর দিতে চাই স্যার, যারা দিছেন সবাই দিয়েছেন নাক্সবম, আমি দিতে চাই স্যার এইটার উত্তর হইলো ক্যালিব্রোম। স্যার আপনি আমার কথাটাকে বিবেচনা করবেন স্যার। আর আমি সকলের নাম বলে দিচ্ছি স্যার, কে কে নাক্সবমকে বলেছেন। জি স্যার, আমি সকলের এখানে স্ক্রিনে দেখিয়েছি, সকলে এক বাক্যে নাক্সবম বলেছে, 100% বলেছেন নাকজমিকা, 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 সবাই নাকজমিকা স্যার। আমি সকলকে দেখিয়েছি, আপনি স্যার এটাকে ক্ল্যারিফাই করেন স্যার। একটু টেকনিক অ্যাপ্লাই করেছি, আমি একটু টেকনিক অ্যাপ্লাই করে আপনাদের সাথে জ্ঞান বিনিময়ের জন্য আমি একটু অন্য ধাঁচে ওষুধটাকে নিয়েছি। আপনারা যে নাকভূমিকা বলেছেন, আমি আপনাদেরকে ডিসএগ্রি করতে পারছি না, কারণ অনেক সিমটম সেই নাক্সের সাথে রিলেটেড, এটাও সত্য। কিন্তু দয়া করে আজকে বাড়ি গিয়া বরিকের আমাদের 7 পিলার অফ দা হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স, বরিক, উনার লিখায় আপনারা ক্যালিফসটা একটু দেখবেন, নাক্সের আরো বিশাল চিত্র এর সাথে চিত্রায়িত হওয়া উচিত। নাক্সের অনেকগুলি সিমটমস আছে, কিন্তু আমার সভাপতি সাহেব তিনি ক্যালিব্রোমের কথা বলেছেন, ক্যালিব্রোমো এটার সাথে রিলেটেড, তবে মোর রিলেটেড ক্যালিফস। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে দেখেন, আমিও বলতাম নাক্স ভূমিকা, কিন্তু আজকে আপনাদের সাথে জ্ঞান বিনিময় করতে গিয়ে, আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে, আমি যখন বই উল্টাইয়া দেখলাম, বরিক দেখলাম, তখন থেকে হায় রে আল্লাহ, আমিও ভুল প্রায় করে ফেলেছি। যদি বরিক না দেখতাম, দয়া করে বরিকে যান, ওষুধটা হলো ক্যালিফস। আপনারা আবার ভুল কইরা অনেকে কি করেন জানেন? কেউ রুগী আসলে স্যার ঘুম হয় না, দাও ক্যালিফস, এরকম অনেকে দেয়, বায়োকেমিক ক্যালিফস দিয়ে দেয়। তাই করেন না, ক্যালিফস দেন, বাট ক্যালিফসের সিমটমস অনুসারে দিবেন। এই ক্যালিফসটা আজকে আমরা শিখলাম, প্রথমে আমি শিখছি, পরে আপনাদের কাছে আমি জ্ঞান বিনিময় করলাম, আপনারা ক্যালিফসটা দেখবেন। আমি টায়ার্ড হয়ে গেছি, আরো আলোচনা করতাম, করবো না। আগামী ক্লাস আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আমি অনেক আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার জন্য দোয়া চাইয়া আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
আমি আজকে অত্যন্ত আশ্চর্য হয়েছি যে আমাদের প্রিয় বন্ধুদের মধ্যে এই ম্যাটেরিয়া মেডিকার এত অভিজ্ঞতা, যে আপনি স্যার প্রথম একটি লক্ষণ বলার সাথে সাথেই আমাদের প্রিয় বন্ধুরা ওষুধের নাম বলে দিয়েছে। তারপর যে অনেক আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে এবং সেই লক্ষণগুলোকে বিবেচনা করে ওষুধ দিতে হবে সেটা বেমালুম ভুলে যান। আমি স্যার দুইটা অভিজ্ঞতা স্যার আজকে এই সুযোগে স্যার বলে দিচ্ছি। যেমন কৃপণ রোগীর নাম বলার সাথে সাথে আর কোনো চিন্তা করার সুযোগ নাই, সবাই এক বাক্যে লাইকোপোডিয়াম, আর কোনো চিন্তা নাই। বিকালবেলায় বৃদ্ধি, এক বাক্যে আর কোনো লক্ষণের চিন্তা করার দরকার নাই, সব লাইকোপোডিয়াম। অকাল ভাবে সে বৃদ্ধ হয়ে গেছে, অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেছে, এক বাক্যে বলে দেয় যে এইটা হলো লাইকোপোডিয়াম। যখনই বলছে যে রাত্রি জাগরণের পরে অসুস্থ হয়েছে, এক বাক্যে সবাই বলে দেয় নাকজমিকা। এই যে স্যার একটা প্রবণতা, ওষুধ সম্বন্ধে আমাদের এত অভিজ্ঞতা বেশি হয়েছে যে পরবর্তীতে অনেকগুলা লক্ষণ সংগ্রহ করতে হবে এবং এই লক্ষণের প্রেক্ষিতে আরো যে অনেকগুলো ঔষধ বিবেচনায় নিতে হবে, এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভুল করি। এবং আমি দেখতে পাচ্ছেন স্যার, আমি ছোট্ট ছোট্ট লক্ষণগুলা বলি, লক্ষণগুলা বলার সাথে সাথে তারা কোনো চিন্তা ভাবনা না করে যেটা তার মাথার মধ্যে আসছে, সারা জীবন যেটা মুখস্থ করছে, যে লক্ষণটা মাথায় গেঁথে আছে সেই লক্ষণটার ভিত্তিতে জবাব দিয়ে দিচ্ছে। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল এবং এক একটা ঔষধের প্রতি আমাদের পক্ষপাতিত্ব। আমাদের মহাত্মা হেনিম্যান যেভাবে রোগী চিত্র অঙ্কন করার কথা বলেছেন, নিরপেক্ষ থাকার কথা বলেছেন, যেভাবে প্রশ্ন করার কথা বলেছেন, সেই দিকে খেয়াল না করে যদি আমরা, স্যার আপনি যেভাবে একটি রোগীর একটি ঔষধের পূর্ব একটি প্রস্তুতি নিয়ে আসছেন, সেই লক্ষণগুলো যেভাবে বলেন, রুগীরা সেভাবে কখনোই বলে না। যে রুগীটা যে কথাগুলো বলে, যে রোগ লক্ষণের জন্য ওষুধের জন্য আসে, দেখা যাচ্ছে আমি শতকরা 90 জন রুগীকে সেই রোগের নামে কোনো ওষুধ দিতে পারি না। এই যে আমাদের এই অভিজ্ঞতা, আমরা 20-30 বছর ধরে রুগী দেখতে দেখতে এটা বুঝতে পারতেছি। সে আইসা বলছে স্যার আপনার জন্য আসছি গ্যাস্ট্রিকের ওষুধের জন্য, দেখা গেল তার কথাগুলো সবগুলা মিলে যে তার পিত্ত পাথরির সকল লক্ষণ আছে, সে বুঝতে পারতেছে না। তাকে বলা হলো যে আপনি টেস্টটা করে আসেন, দেখা গেল তার ভিতরে পিত্ত পাথরির সকল লক্ষণই রয়েছে। একজনে বলতেছে যে আমার এখানে জন্ডিস হয়েছে, অথচ তার সকল লক্ষণগুলো দেখা গেল তার অত্যন্ত দুর্বলতা রয়েছে এবং অন্যান্য রোগের লক্ষণের কারণেই তার শরীরে হলুদ হয়ে গেছে কিংবা রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, সেটা দিকে সে খেয়াল না করে একটি রোগ লক্ষণকে বলছে। স্যার আপনি যেভাবে একটি রোগীর চিত্র নিয়ে আসেন, সেই রোগীর চিত্রের মধ্যে একটি ওষুধকে টার্গেট করে নিয়ে আসেন, যে কারণে এখানে শতকরা 99 জনই স্যার পরীক্ষায় স্যার পাশ করে যাচ্ছে। স্যার আমি সকলকে উৎসাহিত করছি এভাবে আপনারা প্রস্তুত হয়ে আসুন, যাতে স্যারে বলার আগে আপনারা জবাব দিতে পারেন। এটা আমাদের আনন্দের বিষয়। এবং বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম, আমরা গত 4টি বছর ধরে ঠিক এই উদ্যোগ নিয়ে কাজ করছি। আমার কাছে আজকে মনে হয়েছে যে আমাদের এই উদ্যোগ অত্যন্ত সার্থক। আজকে নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের আগেই আপনারা জবাব দিয়েছেন, এজন্য আপনাদেরকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে আপনারা ছাড়িয়ে গেছেন, আপনারা অনেক বিজ্ঞ হয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি আমার আহ্বান জানাবো যে এই কারণে আর বারবার বলে থাকেন আপনি অনেক বিজ্ঞ, অনেক পারেন, অনেক জানেন, কিন্তু প্রতিদিন যদি 2 থেকে 3টে ব্যাটেরিয়া মেডে থেকে ঔষধ না পড়েন, তাহলে দেখবেন যে কয়টা ওষুধ আপনার মুখস্থ আছে ঘুরে ফিরে 4, 5, 7টা 10টা ওষুধের মধ্যে ঘুরে ফিরে দিচ্ছেন, যে কারণে আপনার রোগের আরোগ্যের ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না। আমি এ বিষয়ে 100% এইটা নিশ্চিত। সুতরাং একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে, তার কাছে লেগে থাকা, আমি যে নজরুল ইসলাম ভূঁইয়া স্যার কাছে লেগে থাকি, সবসময় স্যারের তলপি নিয়ে ঘোরাঘুরি করি, যখন ঢাকা যাই স্যারের ব্যাগটা নিয়ে আমি পিছু পিছু ঘুরি। এই যে একটা বিষয়, এই বিষয়টা থেকে আপনারা বঞ্চিত হয়েন না। আপনাদের বিজ্ঞ যারা রয়েছেন, আপনাদের নিকটতম যারা অনেক প্রবীণ চিকিৎসক রয়েছেন, তাদের কাছে যান, তাদের ঝুলি থেকে কিছু গ্রহণ করেন। আপনারা যা জানেন সেটাকে চূড়ান্ত মনে করবেন না। আপনাদের যাদের অভিজ্ঞতা কম রয়েছে, আপনাদের অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি বিগত দিন দিনে যতগুলো রোগী দেখেছি, আমার মনে হচ্ছে যে আমার অজ্ঞতাকে আমি আবিষ্কার করতেছি। আমার কাছে মনে হয় আমার শিক্ষাগত যোগ্যতা, যে লেখাপড়া করেছিলাম, তার থেকে আমাকে 100 গুণ এখন লেখাপড়া করতে হচ্ছে, কারণ আমার অজ্ঞতাকে আমি আবিষ্কার করতেছি। সুতরাং কেউ এমন ভাবে স্যার যেভাবে উৎসাহিত দেন যে আপনারা আমার থেকেও পণ্ডিত হয়ে গেছেন,
আপনারা কেউ পণ্ডিত হবেন না। স্যারের সাথে আমি একমত হতে পারছি না এই কারণে যে আমি স্যারের এই আলোচনা শুনতে শুনতে আমার প্রতিদিনই আমার অজ্ঞতাকে আবিষ্কার করি। সুতরাং আপনারাও আমার সাথে একমত হলে আপনারা প্রতি সোমবার আমাদের এই ফেসবুক লাইভে থাকুন। স্যারের এই আলোচনা ম্যাটেরিয়া মেডিকা থেকে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসবো। আপনারা দেখেছেন গত 4 বছরে আমরা কতগুলা ভেরিয়েশন নিয়েছি। প্রথমে আমরা নিয়েছিলাম স্বাস্থ্য কথন, তারপরে নিয়ে এসেছিলাম আদর্শ আরোগ্যে হোমিওপ্যাথি, তারপরে নিয়ে এসেছিলাম ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল, তারপরে নিয়ে এসেছিলাম রোগ চিহ্ন দেখে ঔষধ নির্বাচন, তারপরে নিয়ে এসেছিলাম রোগী চিত্র দেখে আমরা ঔষধ নির্বাচন, তারপরে আমরা নিয়ে এসেছিলাম ঔষধের চিত্র থেকে আমরা ঔষধ নির্বাচন। এভাবে দেখেন ভেরিয়েশন নিয়ে বিভিন্ন আঙ্গিকে আমরা কিন্তু এই ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তের কৌশল নিয়ে এসেছি। আমরা নিয়ে এসেছি কিভাবে ম্যাটেরিয়া মেডিকার বাইরেও যে সকল গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের রয়েছে, বিশেষ করে অর্গানন মেডিসিন, আমরা অ্যাফোরিজম 1 থেকে শুরু করে স্যার 2-3 বার করে এক একটি অ্যাফোরিজম আলোচনা করেছেন এবং প্রত্যেকটা রোগীর যখন আলোচনা করেছেন সেই আলোচনার ক্ষেত্রেও স্যার কিন্তু অ্যাফোরিজম নাম্বার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যে চর্মরোগের চিকিৎসার ক্ষেত্রে আপনি মলম দিলে কি ক্ষতি হবে, স্যার অ্যাফোরিজম নাম্বার দিয়ে জানিয়ে দিয়েছেন। আপনি যে রোগী দেখতে গিয়ে বলবেন আমি শুধু রোগীর চিকিৎসা করি, রোগীর চিকিৎসা করি না, রোগ সম্বন্ধে আমি জ্ঞান অর্জন করব না, সেটাও স্যার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনি রোগ সম্বন্ধে জানতেই হবে। আপনার এই সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতি রাখতে হলে রোগীকে চিকিৎসা করবেন, কিন্তু রোগ সম্বন্ধে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, প্র্যাকটিস অফ মেডিসিনের সম্বন্ধে যদি আপনি দক্ষতা না রাখেন, রোগীদের সামনে যখন আপনি একটি চর্ম রোগী দেখবেন তখন যে 101টা রিপোর্ট নিয়ে আসবেন, আপনি পড়ার সময় যদি দাঁত ভেঙে যায়, চোখ মিলে যান, উল্টায় দেখেন আপনার সেই রিপোর্ট গুলা, তাহলে রুগীর হাসবে। সুতরাং আপনাকে যুগ উপযোগী হইতে হবে। আর গতকাল আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার একটি ইঙ্গিত করেছেন যে আমাদের সামনে অনেক একটি সুদূর প্রসারী একটা আমাদের সাফল্য আসতে যাচ্ছে, যে আমরা একটি কাউন্সিল পেয়েছি, সেখানে নির্বাহী পরিষদে আমাদের প্রধান হিসাবে আমাদের একজন নিশ্চয়ই একজন বিজ্ঞজন আসবেন এবং সর্বদিক থেকে আমরা প্রথম স্টেপে দেখতে পাচ্ছি এই বছরই যে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা দিয়ে এই হোমিওপ্যাথিক চিকিৎসায় আসতে হবে এবং ভর্তি হইতে হবে। এবং পরবর্তীতে দেখবেন যে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে না। যখন আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগ দেবে, তখন আপনাকে ওই রকম যোগ্যতা সম্পন্ন লোকগুলোই নেবে। সুতরাং আপনারা যারা পাশ করে ফেলেছেন তারা ভাগ্যবান, যারা ভাগ্যবান হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা আপনারা পরবর্তীতে ডাক্তার হতে আসবেন তারা নিজেদেরকে প্রস্তুত নিয়ে আসুন এবং আপনাদেরকে এইরকম সরকারি চাকরিতে কম্পিটিশন অবস্থায় নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে, সেই প্রস্তুতি নিয়ে আসেন। আমি যখন যে কথাগুলো বলি তখন মনে হয়েছে আসলে আমি পাগল, কিন্তু তা নয়। দেখেছেন পর্যায়ক্রমিক ভাবে আপনাদের সেই রাস্তায় আসতে হবে। আমি আজকে থেকে 3 বছর আগে বলেছিলাম যারা যারা কোনো প্রকার রেজিস্ট্রেশন নেন নাই তারা ডাক্তারি করতে পারবেন না। তখন আমাকে শতকরা 99 জনে বলেছিলেন যে আপনারা কয়জন রেজিস্ট্রেশন ডাক্তার আছেন, আপনারা তো 2-3 জন, আমরাই এই বাংলাদেশে হোমিওপ্যাথিকে টিকে রেখেছেন। আমিও স্বীকার করি, কিন্তু আপনাকে সরকারি আইনের মধ্যে আসতেই হবে। আপনাকে যোগ্যতম প্রমাণ করে আপনার এই চিকিৎসা ব্যবস্থাটাকে টিকে রাখতে হলে, আপনার সুনাম রক্ষা করতে হলে এই এলোপ্যাথি চিকিৎসার ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে নিজের যোগ্যতা অর্জন করতে হবে। আমি আজকে আবেগ নিয়ে কথাগুলো বলছি এই কারণে যে স্যার সবাইকে যেভাবে উৎসাহিত করছেন তাতে আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি যে সকলেই এইভাবে রুগীর যে চিত্র বলেছেন স্যার তো মুখস্থ আগে রেডি করে নিয়ে আসছেন, আপনারা সেভাবে রুগীর কাছে পাবেন না। সুতরাং আপনারা আরো প্রস্তুতি নেন। আগামী সোমবার স্যার নিশ্চয়ই আরো কৌশল ঘুরিয়ে বলবেন, যে কারণে আপনাদের এই সকল উত্তর দেওয়া আরো কঠিন হবে। সকলের প্রতি আমার ভালোবাসা এবং সকলের সহযোগিতা কামনা করছি যে আগামী 2024-2026 যে সেশন, এই 2 বছরের মধ্যে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম যেন আরো বৈচিত্র্যময় কিছু কাজ করতে পারে সেই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনারা এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের মনের কথাগুলো তুলে ধরবেন, যে কথাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে পরবর্তী অনুষ্ঠান সাজাতে পারি। আজকে আমাদের শিপ্রা রানী একটি অনুরোধ জানিয়েছেন যে চর্মরোগ বা ইচিং এর উপর যেন আমরা আলোচনা করি, সেই কথাটা স্যারকে আমি জানিয়ে দিচ্ছি এবং
সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের কথা শেষ করছি। স্যার বিদায়ী দুটি কথা বললেই আমরা ফেসবুক লাইভ এখানে শেষ করব। স্যার প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি শুধু এইটুকু বলবো, আজকে যে আপনাদের থেকে যে সাড়া পেয়েছি, মনে রাখবেন রোগী চিকিৎসার ক্ষেত্রে, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, ভালো চিকিৎসক হওয়ার ক্ষেত্রে ডিএইচএমএস বিএইচএমএস কোনো ফ্যাক্টর না। এটার সাথে ডিএইচএমএস বিএইচএমএস জড়িত নয়, এটার সাথে জড়িত মেধা, এটার সাথে জড়িত চিন্তা চেতনা, এটার সাথে জড়িত আপনি কতটুকু অর্গানন শিখলেন, এটার সাথে জড়িত আপনি কিভাবে মেট্রোমেডিকায় ওষুধ নির্বাচন করলেন। ডিগ্রির বাহাদুরি দেখাবেন না। আপনার পিএইচডি, এমপিএইচ, বিএইচএমএস তার চেয়ে বড় ডিগ্রি হোল্ডার নো। হোমিওপ্যাথিতে ডিগ্রির কোনো স্থান নাই। হোমিওপ্যাথিতে একমাত্র স্থান হলো যে কারেক্ট প্রেসক্রিপশন, কারেক্ট ওষুধ নির্বাচন। হি মে বি ডিপ্লোমা, হি মে বি ডিগ্রি, আই সেলিউট দেম, আই সেলিউট দ্যাট ডক্টর। সুতরাং আমাদের মধ্যে যেন কাদা ছড়াছড়ি না হয়, এক। দুই নম্বর, আজকে ভারত থেকে আমি দেখতেছি ডাক্তার রাজ আলী সরকার, তিনি সংযুক্ত হয়েছেন। আমি তার মাধ্যমে ভারতবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভারতের চিকিৎসকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা দয়া করে আজকের এই ভিডিওটা এবং সব সময়ের ভিডিওগুলি আপনারা প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই আলোচনাগুলি শোনার সুযোগ পায়। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, হানিম্যানের সাথে থাকবেন, অর্গাননের সাথে থাকবেন, মেট্রোমেডিকের সাথে থাকবেন, এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। শুভরাত্রি।